যদি জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গিয়ে মুদির দালালি করতে থাকে, এদেশে তাদের হাসিনার চেয়েও করুণ পরিণতি বরণ করতে হবে। এবং আপনি কাদেরকে গুপ্ত বলছেন? ছাত্র শিবির যদি গুপ্ত হয়ে থাকে, ছাত্র শিবির যদি গুপ্ত হয়ে কোন জুলুম নির্যাতন করে থাকে, আপনি তাদেরকে বিচার করতে পারেন। কিন্তু যারা বাঁশের কেল্লা তৈরি করে ঢাকার প্রতিটি প্রান্তরে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে প্রশ্নবিদ্ধ করা মানে আবু সাইদ ওয়াসিম মুগ্ধের রক্তের উপর আঙ্গুল তোলা। আপনি তাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না। লন্ডনে থেকে আপনি বাংলাদেশের জুলাইকে উপলব্ধি করতে পারেন নাই, এবং এই উপলব্ধির জায়গা যদি না থাকে, আপনি আদর্শ থেকে সরে যান, তাহলে তারেক রহমানকে বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্টের উত্তরসূরি বলে গণ্য করবে না। বাংলাদেশে আগামীর সংসদ নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন রুন খেলাপি ঢুকবে, কোন দ্বৈত নাগরিক ঢুকবে, কোন ভারতীয় দালাল ঢুকবে, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, সেই দিন শেষ। আমাদের রক্তের উপর দিয়ে দাঁড়ানো এই ইন্টারিমকে কোনোভাবেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না। আপনারা তফসিল ঘোষণার পর বাংলাদেশের রীতি অনুসারে যদি দেখেন, দেশের প্রতিটি প্রান্তরে সেনাবাহিনী পৌঁছে যাওয়ার কথা ছিল, সেখানে পৌঁছে গিয়ে সিন্ডিকেট, টেন্ডারবাজ, চাঁদাবাজদের গ্রেফতার করে সকল অবৈধ অস্ত্র উদ্ধারের কথা ছিল, কিন্তু এই ওয়াকার আর বেকারের প্রশাসন সেই কাজটুকু করে নাই। আমরা এখন লক্ষ্য করেছি চুপ্পু এবং বর্তমান সেনাবাহিনী প্রধানকে বসিয়ে রাখার কারণে আজকে নির্বাচন কিন্তু হুমকির মুখে পড়েছে। এবং আমরা স্পষ্ট দেখছি, যেই প্রশাসনের মাধ্যমে, যেই প্রশাসন দীর্ঘ 2টি নির্বাচনকে অবৈধ হওয়ার পরে বৈধতা দিয়েছে, যেই পুলিশ ইঞ্জিনিয়ারিং করে 2000 ভোট সুযোগে ঢুকিয়েছে, সেই পুলিশ প্রশাসনে এখনো আওয়ামী ফ্যাসিস্টরা বসে আছে, কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের মতো উপদেষ্টাদের কথার কিছু থাকে না। এটা আমাদের জন্য ধিক্কার। যখন তাদেরকে ক্ষমতায় বসানো হয়, আসিফ নজরুল বলে ক্ষমতা পাইলে তিনি আল্লাহর মন জয়, মানুষের মন জয় করার জন্য চেষ্টা করবেন, আর তিনি এখন বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে ছাড়ছেন। এই আসিফ নজরুলেরা যদি এই নির্বাচনকে সামনে রেখে কোন দলের সেফ এক্সিটের চিন্তা করে এই নির্বাচনে কোন দলকে অতিরিক্ত সুযোগ দেওয়ার চেষ্টা করে, মনে রাখতে হবে আপনাদেরকেও কিন্তু ইনু মেননের মতো অবস্থা এবং ইনু মেননের মতো কারাবরণ করতে হবে। এই ইনু মেননেরা 14 সালে, 13 সালে, এমনকি জুলাইয়েও হাসিনার কাছে গিয়ে বলেছে যে জুলাইয়ের নেতৃবৃন্দের উপর গুলি করো, আরো বেশি গুলি করো, যে কোনোভাবে নির্বাচন, যে কোনোভাবেই এদের আন্দোলন দমাও। কিন্তু আল্লাহর সেই মহান পরিকল্পনা অনুসারে তাদের পরিকল্পনা কিন্তু কাজে লাগে নাই। সুতরাং আসিফ নজরুলরা যদি আজকে মনে করে একটি দলকে বিশেষ সুবিধা দিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়ে এদেশের কামার কুমার জেলে চাষার বুটকে উপেক্ষা করবে, তাহলে তাদের জন্য সেই জেল অপেক্ষা করছে, তাদের জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। সেজন্য নির্বাচনকে নিয়ে এখনো শঙ্কা রয়েছে। যেই সামরিক বাহিনী আমাদের নিরাপত্তা দেওয়ার কথা, সীতাকুণ্ডে সেই সামরিক বাহিনী আক্রান্ত হয়েছে। আমরা এই সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ছাড়া কোনো নির্বাচন হলে আমরা সেই প্রতিনিধিদেরকে নিজেদের প্রতিনিধি মনে করতে পারবো না, এবং এদেরকে যদি সংসদের বাইরে অবরুদ্ধ করে আবারও নতুন কোনো চিন্তা ভাবনা করতে হয়, আমরা সেই চিন্তা ভাবনা করব। কিন্তু কোনোভাবেই কোনো দালালকে বাংলাদেশের সংসদে গিয়ে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এবং আমাদের এই আন্দোলনকে যারা, আপনি লক্ষ্য করেন, একজন প্রার্থী শরীফ ওসমান হাদি, এই পরিচয়ে বহু মিডিয়া তথ্য সন্ত্রাস করেছে, বহু মিডিয়া প্রার্থী লিখে ওসমান হাদির যেই সুমহান অর্জন সেটাকে প্রশ্নবিদ্ধ করেছে। ঠিক এই মিডিয়াই দীর্ঘ 2টি নির্বাচনকে বৈধতা দিয়েছে। এই ফ্যাসিবাদী মিডিয়া কাঠামো যদি থাকে, তাহলে লেভেল প্লেইং ফিল্ড কিন্তু নিশ্চিত হবে না। এজন্য আমরা স্পষ্ট বলছি, যে কোনো উপায়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে 12 তারিখে বাংলাদেশের প্রতিটি জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ তৈরি করে দিতে হবে। আপনি এমন পরিবেশে নির্বাচন করতে পারেন না যেই পরিবেশে আপনি আপনার ভোট দিতে পারেন না, যেই পরিবেশে পুলিশ কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করে। এমন পরিবেশে নির্বাচন হলে আবারও হাসিনা আসবে, আবারও আওয়ামী লীগ আসবে। এবং আমরা অবাক হয়ে লক্ষ্য করছি, জুলাইয়ের নেতৃবৃন্দের ব্যাপারে যাদের কোনো বক্তব্য নাই, দিল্লির আধিপত্যের ব্যাপারে বক্তব্য নাই, এদেশের মানুষের কর্মসংস্থান নিয়ে যাদের কোনো পরিকল্পনা নাই, আজকে তারা ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে জনগণকে প্রতারিত করছে। আপনি যদি ফ্যামিলি কার্ড দিতে চান,
আমরা বলবো নির্বাচনের পরে নির্বাচিত হওয়ার পর জনগণের ঘরে ঘরে গিয়ে দিয়ে আসেন, যেটা জনগণের কাজে আসবে। লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার জন্য যে সকল দলেরা জনগণকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছেন, বিভিন্ন টিকিট বিক্রি করছেন, আমরা তাদেরকে বলছি কোনোভাবেই আপনারা লুভে পড়বেন না। এই লুভে পড়ে বাংলাদেশে দীর্ঘ 16 বছর মানুষ জুলুমের শিকার হয়েছে। এই লুভে পড়ে দীর্ঘ 16 বছর আল্লামা সাইদির মতো লোকদেরকে জেলে থাকতে হয়েছে। এই লুভে পড়ে বাংলাদেশের জনগণ ভুল সিদ্ধান্ত নিয়ে আমাদের এই জুলাইয়ের নেতৃবৃন্দকে এই কুণ্ঠাসা করেছে। সুতরাং এই লুভে যদি জনগণ পড়ে, আপনাদের হয়তো তেমন কিছু বুক করতে হবে না, কিন্তু যারা দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছে সেই সকল সুমহান নেতাদেরকে কিন্তু কারাবরণ করতে হবে। আমাদের জীবনের উপর হুমকি আছে, কিন্তু আমরা সেটাকে উপেক্ষা করে শুধুমাত্র বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বুক চেতিয়ে দাঁড়িয়েছি। এবং আমরা স্পষ্ট বলছি, দিল্লির গোলামির দিন শেষ, স্বাধীন সার্বভৌম নয়া বাংলাদেশ। এই বাংলাদেশে দিল্লির গোলামি করার কোনো প্রয়োজন নাই। আপনারা আমার জনগণের কাছে যান, যেই জনগণ রাস্তার ধারে ঘুমায়, যেই জনগণ 2 বেলা পেট ভরে খেতে পারে না, সেই জনগণকে উন্নয়নের গল্প শুনিয়ে আপনি ভোট নিতে পারেন না। সেই জনগণের পেটে লাথি মেরে, মাদের পেটে লাথি মেরে আপনারা মেসেজ দিচ্ছেন আপনারা ক্ষমতায় গেলে দলের বাইরে যাকেই পাবেন তাকে হত্যাযোগ্য করে তুলবেন। মনে রাখেন, আপনাদের পরিকল্পনার উপর আল্লাহর পরিকল্পনা। যদি জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গিয়ে মুদির দালালি করতে থাকে, এদেশে তাদের হাসিনার চেয়েও করুণ পরিণতি বরণ করতে হবে। এবং আপনি কাদেরকে গুপ্ত বলছেন? ছাত্র শিবির যদি গুপ্ত হয়ে থাকে, ছাত্র শিবির যদি গুপ্ত হয়ে কোনো জুলুম নির্যাতন করে থাকে, আপনি তাদেরকে বিচার করতে পারেন। কিন্তু যারা বাঁশের কেল্লা তৈরি করে ঢাকার প্রতিটি প্রান্তরে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে প্রশ্নবিদ্ধ করা মানে আবু সাইদ ওয়াসিম মুগ্ধের রক্তের উপর আঙ্গুল তোলা। আপনি তাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না। লন্ডনে থেকে আপনি বাংলাদেশের জুলাইকে উপলব্ধি করতে পারেন নাই, এবং এই উপলব্ধির জায়গা যদি না থাকে, আপনি আদর্শ থেকে সরে যান, তাহলে তারেক রহমানকে বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্টের উত্তরসূরি বলে গণ্য করবে না। এবং দেশের মানুষের কাছে একটি বার্তা স্পষ্ট, যে আমাদের প্রথম প্রধান এবং সবচেয়ে বড় সূত্র হচ্ছে দিল্লি। এই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো ইশতেহার যদি কোনো রাজনৈতিক দলের না থাকে, তাহলে আমরা মনে করব তলে তলে প্রেম করে নির্বাচনে যাওয়ার পায়তারা করছে। এবং কোনো ইসলামী দল যদি মনে করে দিল্লির সাথে বৈঠক করে, দিল্লির সাথে গোপন চুক্তি করে বাংলাদেশের ক্ষমতায় যাবে, তাদেরকে বস্ত্রহীন করে সংসদ থেকে বের করা হবে ইনশাল্লাহ। তো জীবন দিল, তারপর হাদির মতো বীরদেরকে প্রকাশ্যে দিনে দুপুরে হত্যা করা হলো, কিন্তু এই প্রশাসন এখন পর্যন্ত বিচার কার্য শুরু করতে পারে নাই। আমাদেরকে আমার সাথে বসে রিজওয়ান আপা বলেছিলেন 25 দিনের ভিতর বিচার হবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি স্পষ্ট প্রতারক মুনাফিকেরা এখন পর্যন্ত চার্জশিট নিয়ে কাজ শুরু করতে পারে নাই। আমরা স্পষ্ট বলছি, যেই দল হাদি হত্যার বিচারের ব্যাপারে ইশতেহার না দিবে, জনগণ সবাই মিলে নির্বাচনে তাদেরকে বয়কট করবে এবং তাদেরকে কোনোভাবেই ভোট দিয়ে বাংলাদেশের সংসদে আমরা পাঠাবো না। আজকের এই জায়গা থেকে যারা সামনে আছেন তারা ঢাকার প্রতিটি প্রান্তরে চলে যাবেন, চলে গিয়ে চাঁদাবাজ টেন্ডারবাজের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে কথা বলবেন। তাদের বাক্যই হবে, আমাদের জান দিতে পারি কিন্তু আমরা আমাদের জুলাই দিতে পারি না। সুতরাং এই জান দিতে পারি, ইমান দিতে পারি, ইমানকে নিয়ে জান নিয়ে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে রক্ষা করে আগামীর সংসদে আমাদের দেশপ্রেমিক এবং স্বাধীন চেতা বাংলাদেশ প্রেমী জনগণকে পাঠিয়ে এই সংসদকে বাংলাদেশের জনগণের সংসদ করে তোলার প্রত্যয় ব্যক্ত করছি। এবং সেজন্য আপনাদেরকে আহ্বান করব, গণভোটে হাতে সিল মারুন এবং প্রার্থী যাচাইয়ের ক্ষেত্রে সৎ, যোগ্য, আদর্শ, দেশপ্রেমিক, আধিপত্যবাদ বিরোধী প্রার্থীদেরকে বাছাই করে বাংলাদেশের সংসদে পাঠান। ইনশাল্লাহ আগামী 5 বছরে বাংলাদেশের বিপুল পরিবর্তন হবে এবং আমাদের বাংলাদেশ আজাদির বাংলাদেশ হবে, যেখানে আমরা দাঁড়িয়ে স্লোগান দিব, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা
জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি .প্রেস সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। চেঞ্জ টিভি .প্রেস এক ফোঁটা হলুদ নেই।